এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 109 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 109 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 10.5-এ বলা হয়েছে বৃত্ত। অর্থাৎ আজকে আমরা শিখব বৃত্ত কি এবং একটি বৃত্তে কয়টি অংশ থাকে এবং সেগুলো কি কি। দেখো, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে একটি পিন, একটি পেন্সিল, দুইটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকার কাগজ সংগ্রহ করি এবং ডান পাশের চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতায় একটি বক্ররেখা অঙ্কন করি। আমরা যদি একবার গোলাকারে পেন্সিলটি ঘুরিয়ে আনি তাহলে কেমন আকৃতি তৈরি করতে পারবো। আচ্ছা দেখো, আমাদের বলা হয়েছে কি, আমরা একটি পিন নেব, তারপর হচ্ছে একটি পেন্সিল এবং দুইটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকার কাগজ, এগুলো আমাদের সংগ্রহ করতে বলা হয়েছে, তাই না? এই দেখো, আমরা পাশে যদি এই চিত্রে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে একটি আয়তাকার কাগজ, তাই না? এবং এই কাগজের দুই পাশে কিন্তু দেখো দুটি ছিদ্র রয়েছে, এই একটি ছিদ্র, এই একটি ছিদ্র। এবং এর সঙ্গে আমরা নিয়েছি একটি পেন্সিল, দেখো এই যে একটি পেন্সিল নিয়েছি এবং এই যে কিন্তু আমরা একটি ছোট পিন নিয়েছি, তাই না? এবারে আমাদের কি করতে বলা হয়েছে, দেখো আমরা এই যে পিনটি দেখতে পাচ্ছি, এই পিনটি যদি আমরা এই ছিদ্রের ভিতরে ঢুকাই এবং এই পেন্সিলটি যদি আমরা এই ছিদ্রের ভিতরে যদি আমরা রাখি, তারপরে দেখো এই পিনটি কিন্তু আমরা একদম স্থির করে রাখবো, ঠিক আছে? এটাকে আমরা কিন্তু একদম ওর জায়গাতে আমরা কিন্তু চাপ দিয়ে রাখবো এবং এই যে পেন্সিলের মাথাটি, এই পেন্সিলের মাথাটি আমরা কি করব, এইভাবে করে আস্তে আস্তে ঘোরাবো। দেখো এই যে তীর দিয়ে আমাদের দেখানো হয়েছে, এইভাবে করে আস্তে 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 ঘোরাবো। যখন আমরা ঘোরাবো তখন দেখবো যে এটা ঘুরতে 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 আবার কিন্তু ঠিক এই জায়গাতেই এসে থামবে, তাই না? তখন কিন্তু এই চারপাশে এই যে চিত্রটি অঙ্কন হবে, এটি কিন্তু একটি গোলাকার চিত্র হবে, তাই না? এটি দেখতে কিন্তু গোল হবে, তাই না? আচ্ছা, এই কথাটি কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে, দেখো এখানে আমাদের বলা হয়েছে আমরা যদি একবার পেন্সিলটিকে গোলাকারে ঘুরিয়ে আনি তাহলে একটি সুন্দর গোল আকৃতি পাবো। অর্থাৎ আমি তোমাদেরকে যেটি বলেছি যে আমরা কিন্তু সুন্দর একটি গোল আকৃতি পাবো, তাই না? তোমরা কিন্তু চাইলে চেষ্টা করে দেখতেও পারো। এই গোল আকৃতিকে বলা হয় বৃত্ত। অর্থাৎ গোল যে কোনো আকৃতিকেই বলা হয় কিন্তু বৃত্ত, ঠিক আছে? অর্থাৎ আমি যদি তোমাদেরকে এইখানে একটি গোল আকৃতি এখানে যদি অঙ্কন করে দেখা, দেখো এটি কিন্তু একটি গোল আকৃতি, তাই না? যদিও এটি একদম গোল হয়নি, তারপরও যেহেতু এটি গোল আকৃতি, তার মানে এটিকে কিন্তু আমরা বলতে পারি একটি বৃত্ত। অর্থাৎ আমরা শিখলাম যে কোনো গোল আকৃতিকেই বলা হয় বৃত্ত, তাই না? এবারে আরেকটু নিচে যদি লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় পরিধি। অর্থাৎ এই যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই বৃত্তটি হয়েছে কিভাবে, এই যে আমি কলম দিয়ে দাগ দিয়েছি, তাই না? এই যে রেখাটি হয়েছে, তাই না? বক্র মানে কি, বক্ররেখা, এই যে দেখো এখানে বলা হয়েছে বক্ররেখা। বক্র মানে হচ্ছে বাঁকা, হ্যাঁ, এবং রেখা মানে হচ্ছে দাগ। তাহলে এই যে বাঁকা দাগটি আমরা দিয়েছি, তাই না? এই দাগটিকে বলা হয় হচ্ছে পরিধি, ঠিক আছে? অর্থাৎ এই পরিধির মাধ্যমেই কিন্তু আমরা একটি বৃত্ত চিহ্নিত করতে পারি, মানে আমরা একটি বৃত্তকে কিন্তু অঙ্কন করতে পারি, তাই না? এই পরিধি ছাড়া কিন্তু কখনোই একটি বৃত্ত হবে না, তাই না? আচ্ছা, এরপরে বলা হয়েছে কি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। আচ্ছা, বলা হয়েছে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। অর্থাৎ এই যে বৃত্তটি আমি অঙ্কন করেছি, দেখো এই বৃত্তের একদম মাঝখানে, হ্যাঁ, এইখানে যদি আমি একটি ফোঁটা দিই, দেখো একদম মাঝখানে যদি আমি একটি ফোঁটা দিই, তাহলে এই মাঝখানের এই অংশটাকে বলা হয় হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? অর্থাৎ বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, কেন্দ্র মানে হচ্ছে মাঝে, হ্যাঁ। এখন আমরা যদি লক্ষ্য করি, দেখো মজার ব্যাপার হচ্ছে এই কেন্দ্র থেকে আমরা এই পর্যন্ত যদি লক্ষ্য করি, এই পর্যন্ত যতটুকু দূরত্ব, কেন্দ্র থেকে এই পর্যন্ত ঠিক ততটুকুই দূরত্ব, কেন্দ্র থেকে এই পর্যন্ত ততটুকুই দূরত্ব। অর্থাৎ এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে দেখব যে সব জায়গাতে কিন্তু একই রকম দূরত্ব, মানে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু দূর, যতটুকু পরিমাপ করলে আমরা পাবো, এইখান থেকে এই পর্যন্ত পরিমাপ করলেও কিন্তু আমরা ঠিক ততটুকুই পাবো। আমরা যে পর্যন্তই পরিমাপ করি না কেন, আমরা কিন্তু একই সমান দূরত্বই পাবো। এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে
পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কি কেন্দ্র থেকে সমান? আচ্ছা, পরিধি বলতে আমরা কি বুঝি? দেখো, এই নিচে যদি আমরা এই চিত্রটিকে লক্ষ্য করি, দেখো এই যে কিন্তু একটি বৃত্তের চিত্র আমাদের দেখানো হয়েছে, তাই না? এটি কিন্তু একটি বৃত্ত। তাহলে এখানে পরিধি কোনটাকে বলে? পরিধি হচ্ছে এই যে চারপাশে যে কালো দাগটা, যে দাগের মাধ্যমে আমরা এই বৃত্তটা অঙ্কন করেছি, এটিকেই কিন্তু বলা হয় পরিধি, তাই না? এখন বলা হয়েছে পরিধি, পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কি কেন্দ্র থেকে সমান? কেন্দ্র মানে কি? কেন্দ্র মানে হচ্ছে এই যে মাঝখানে একটি ফোঁটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? একদম মাঝখানে এই ফোঁটাটিকে বলা হয় হচ্ছে কেন্দ্র। এখন বলা হয়েছে এই পরিধি থেকে এই কেন্দ্রের দূরত্ব কি সমান? হ্যাঁ, সব জায়গাতে প্রতিটি বিন্দু বলা হয়েছে মানে কি? ধরো আমরা এইখানে একটি বিন্দু ধরলাম, এখানে একটি বিন্দু ধরলাম, এখানে একটি বিন্দু ধরলাম, অর্থাৎ এই যে পরিধি, পরিধির বিভিন্ন জায়গাতে আমরা এক একটি বিন্দু ধরলাম। তাহলে এই কেন্দ্র থেকে প্রত্যেকটি বিন্দুর দূরত্ব কি সমান? হ্যাঁ, প্রত্যেকটি বিন্দুর দূরত্ব কিন্তু সমান হবে। কেন সমান? হ্যাঁ, এবং বলা হয়েছে শ্রেণীতে আলোচনা করি কেন প্রত্যেকটি বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে সমান। এটি আমাদের শ্রেণীতে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এরপর দেখো এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে বৃত্তের অংশগুলো ডান পাশে দেওয়া হলো। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বৃত্তের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ থাকে, তাই না? এবং প্রত্যেকটি অংশের কিন্তু এক একটি নাম রয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা এই অংশগুলোকে একটু চেনার চেষ্টা করি, দেখো প্রথমে বলা হয়েছে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শিখব হচ্ছে ব্যাসার্ধ কি। ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। আচ্ছা, কেন্দ্র কোথায়? এই মাঝখানে যে বিন্দুটি থাকে এটিকেই তো বলা হয় কেন্দ্র। আর পরিধি কি? পরিধি হচ্ছে এই চারপাশে যে আমরা দাগটি দেখতে পাচ্ছি এটিকেই বলা হয় পরিধি। এখন এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা রয়েছে, দেখো এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে কিন্তু বলা হয় ব্যাসার্ধ। এই দেখো আমাদের এখানে একটি তীর চিহ্নের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে ব্যাসার্ধ, তাই না? তাহলে আমরা শিখলাম হচ্ছে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত, আবার এই কেন্দ্র থেকে এই পর্যন্ত। হ্যাঁ, কেন্দ্র থেকে আমরা যে কোনো এই যে ব্যাসার্ধ দেখতে, এই যে আমরা পরিধি দেখতে পাচ্ছি, এই পরিধির যে কোনো প্রান্ত পর্যন্ত, যে কোনো জায়গা পর্যন্ত এই যে পরিমাপটা, এই যে দূরত্বটা, এটিকেই বলা হয় হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে? অর্থাৎ এই কেন্দ্র থেকে ধরো আমরা এই পর্যন্ত যদি পরিমাপ করি, এই পর্যন্ত যে দূরত্ব এটিকেই বলা হয় ব্যাসার্ধ। এই দেখো এখানে কিন্তু আমাদের সেটি বলা হয়েছে কেন্দ্র থেকে এই পর্যন্ত এই এতটুকু অংশকে কিন্তু বলা হয় ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, আমরা ব্যাসার্ধ সম্পর্কে শিখলাম। এবারে বলা হয়েছে বৃত্তচাপ। আচ্ছা, এবারে শিখবো আমরা বৃত্তচাপ কি। বৃত্তচাপ পরিধির একটি অংশ। আচ্ছা, পরিধি কি? পরিধি হচ্ছে এই চারপাশে যে দাগ, এই যে কালো দাগটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পরিধি, তাই না? এখন এই পরিধির একটি অংশ হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ কোথায়? এই দেখো আমাদের এখানে কিন্তু দেখানো হয়েছে বৃত্তচাপ। তার মানে আমরা এই যে লাল অংশটুকু দেখতে পাচ্ছি, দেখো, হ্যাঁ, এই পরিধির এই এতটুকু অংশকে কিন্তু লাল রং দিয়ে আমাদের দেখানো হয়েছে, তাই না? এই লাল অংশটুকু যদি আমরা কেটে ফেলি, ধরো এই সোজা যদি আমরা কেটে ফেলি, তাহলে এই জায়গাটাকে, এই যে অংশটা, পরিধির যে এই অংশটা, এটিকেই কিন্তু বলা হয় বৃত্তচাপ। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পরিধির একটু অংশকে বলা হয় হচ্ছে বৃত্তচাপ। আবারও বোঝার চেষ্টা করো, এই যে পরিধির একটু অংশকেই কিন্তু বলা হয় বৃত্তচাপ। আবার ধরো আমরা এইখান থেকে এই পর্যন্ত নিলাম, ঠিক আছে? এই এতটুকু আমরা কেটে ফেললাম, তাহলে এই জায়গা থেকে যেহেতু এই পর্যন্ত আমরা কেটে ফেলেছি, তার মানে এই এতটুকু অংশকে কিন্তু বলা হয় বৃত্তচাপ। দেখো কত সহজ, তাই না? এরপরে যদি আমরা লক্ষ্য করে দেখো, বৃত্তচাপ আমরা শিখলাম। এখন বলা হয়েছে জ্যা। এবার আমরা শিখব জ্যা কি। জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্তবিন্দু দুইটির সংযোজক রেখাংশ। আচ্ছা, আবার যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্তবিন্দু দুইটির সংযোজক রেখাংশ। অর্থাৎ এই যে বৃত্তচাপ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে লাল রং করা যে অংশটুকু, এটিকে বলা হয় হচ্ছে বৃত্তচাপ, তাই না? এখন এই বৃত্তচাপের দেখো দুইটি কিন্তু প্রান্ত রয়েছে, দুইটি কিন্তু মাথা রয়েছে, তাই না? এই একটি মাথা এবং এই একটি মাথা। এখন এই দুটি মাথাকে, এই দেখো আমরা কিন্তু একটি দাগ দিয়ে আমরা আলাদা করেছি, তাই না? এই দুটি মাথাকে কিন্তু আমরা এক করে দিয়েছি, তাই না? তাহলে এই যে দাগের মাধ্যমে বা যে রেখার মাধ্যমে আমরা এই বৃত্তচাপের দুটি প্রান্তকে আমরা এক করেছি, এই রেখাকেই কিন্তু বলা হয় জ্যা। দেখো কত সহজ। তাহলে আমরা জ্যা সম্পর্কে কি শিখলাম? আমরা শিখলাম একটি বৃত্তচাপের যে দুটি প্রান্ত থাকে, এই দুটি প্রান্তের যে সংযোজক রেখা, অর্থাৎ এই দুটি প্রান্তকে যে রেখার মাধ্যমে এক করা হয়, তাই না, সেই রেখাকে বলা হয় জ্যা। এখন তোমাদের মনে হতে পারে এটি যদি জ্যা হয় তাহলে এটিও তো জ্যা, তাই না?
হ্যাঁ, এটিও কিন্তু এক ধরনের জ্যা। কেন? কারণ আমরা ধরো এই যে পরিধি, হ্যাঁ, এই যে পরিধির এই এতটুকু অংশ যদি আমরা আলাদাভাবে কেটে ফেলি, ধরো এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত এতটুকু অংশ আলাদাভাবে কেটে ফেললাম, তাই না? তাহলে এই পরিধির এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুটি প্রান্ত বরাবর দেখো এই যে কিন্তু এই দাগটি গিয়েছে, তাই না? তাহলে আমরা জানি পরিধির দুই প্রান্তকে যে রেখা দ্বারা সংযোগ করা হয়, তাই না, মানে মিল করা হয়, সেই রেখাকেই বলা হয় জ্যা। তার মানে কিন্তু এই হিসেব অনুযায়ী আমরা এই দাগটিকেও জ্যা বলতে পারি। তবে আমরা দেখো এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এইখানে বলা হয়েছে ব্যাস, অর্থাৎ এই দাগটিকে, এই রেখাটিকে বলা হয়েছে ব্যাস। এখন এটিকে আমরা কেন জ্যা বললাম? কারণ আমাদের এই যে জ্যায়ের উদাহরণ আমরা দেখেছি, এই উদাহরণ অনুযায়ী কিন্তু এই রেখাটিকে আমরা জ্যা বলতে পারি। তবে এখন আমরা দেখব যে এটিকে কেন ব্যাস বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে ব্যাস। ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। এই দেখো এটিকে কিন্তু জ্যা বলা হয়েছে, তাই না? মানে বৃত্তের কেন্দ্রগামী, কেন্দ্র মানে কি? এই যে মাঝখান, এই মাঝখান দিয়ে যে জ্যাটি যাবে সেটিকে বলা হয় হচ্ছে ব্যাস। তার মানে এটি কিন্তু এই যে রেখাটি, এটি কিন্তু অবশ্যই এক ধরনের একটি জ্যা, তাই না? কিন্তু এটি যেহেতু একদম বৃত্তের মাঝখান দিয়ে গিয়েছে, মানে কেন্দ্র দিয়ে গিয়েছে, যার কারণে এটিকে বলা হয়েছে হচ্ছে ব্যাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কি বলা হয়েছে? আর বলা হয়েছে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। অর্থাৎ এই যে ব্যাস আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ এই ব্যাস হলো বৃত্তের ভিতরে সবচাইতে বড়, মানে বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। অর্থাৎ আমরা এই যে ব্যাসটি আমরা এখানে তৈরি করেছি, দেখো এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি পরিমাপ করি, এতটুকু পরিমাপ করলে আমরা যে দূরত্ব পাবো, হ্যাঁ, এত বড় দূরত্ব কিন্তু আমরা আর কোনোভাবেই এই বৃত্তের ভিতরে বাড়াতে পারবো না। ঠিক আছে? তোমরা যদি অন্য কোনো জায়গাতে এরকম জ্যা তৈরি করো, হ্যাঁ, তাহলে দেখবে যে এইটার মতো বড় আর কোনো জ্যা কিন্তু হবে না। হ্যাঁ, এইটা হচ্ছে সবচাইতে বড় জ্যা। একটি বৃত্তের ভিতরে সবচাইতে বড় যে জ্যা, সেটিকেই বলা হয় কিন্তু ব্যাস। ঠিক আছে? আশা করি একটি বৃত্তের ভিতরে যতগুলো অংশ থাকে তোমরা প্রত্যেকটি খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার যদি আমরা আরেকটু নিচে, অর্থাৎ এখানে 2 নম্বরে লক্ষ্য করি, 2 নম্বরে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা দেখো, আমাদের বলা হয়েছে কি, এই দেখো আমরা যে বৃত্তটি দেখতে পাচ্ছি, এই বৃত্তের মধ্যে কিন্তু ব্যাসার্ধ রয়েছে, আবার ব্যাস রয়েছে, তাই না? এই ব্যাসার্ধ এবং ব্যাস, এই দুটির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটি আমাদের এবারে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি হচ্ছে এই যে ব্যাসার্ধ, হ্যাঁ, এই ব্যাসার্ধকে কিন্তু বলতে পারি ব্যাসের অর্ধেক, মানে ব্যাসের একটি অংশকে বলা হয় ব্যাসার্ধ, বা ব্যাসের অর্ধেককে কিন্তু বলা হয় ব্যাসার্ধ। যেমন দেখো এই যে হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে যদি আমরা এই পর্যন্ত ধরি, দেখো এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এতটুকু অংশকে কিন্তু বলা হয় ব্যাসার্ধ। আবার এই কেন্দ্র থেকে এই পর্যন্ত, অর্থাৎ এতটুকু অংশকে কিন্তু বলা হয় আরও একটি ব্যাসার্ধ, তাই না? এখন এই দুটি ব্যাসার্ধ মিলেই কিন্তু হয় ব্যাস, তাই না? অর্থাৎ এই ব্যাসকে যদি আমরা 2 ভাগ করি, তাহলে 1 ভাগে যা হবে সেটিকেই কিন্তু বলা হয় ব্যাসার্ধ। তাহলে কি আমরা এইভাবে বলতে পারি না যে ব্যাসের অর্ধেককেই বলা হয় ব্যাসার্ধ, তাই না? তাহলে দেখো এটি হচ্ছে কি ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আবার যদি আমরা এই ব্যাসকে আমরা এইভাবে করে বলি যে ব্যাসার্ধ এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, যেমন দেখো এই অংশটুকু হচ্ছে ব্যাসার্ধ, এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুকু অংশ কিন্তু ব্যাসার্ধ, তাই না? আবার এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুকু অংশ কিন্তু আরও একটি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে যখন আমরা 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 2 গুণ করব, তখন আমরা যেটি পাবো সেটি হচ্ছে কি, সেটিই কিন্তু ব্যাস, তাই না? তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে কিন্তু এটি সম্পর্ক, তাই না? এখন এই বিষয়টিকে আমরা কিন্তু এবারে সাজিয়ে গুছিয়ে একটু সুন্দর করে লিখব। তাহলে 2 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি? দেখো বন্ধুরা, আমরা 2 নম্বর দিয়ে লিখব হচ্ছে একটি বৃত্তের, আমরা লিখব হচ্ছে একটি বৃত্তের আমাদের বলা হচ্ছে ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক, তাই না? আমরা লিখব একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক হলো আচ্ছা, আমরা কি সম্পর্ক পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের কিন্তু অর্ধেক, তাই না? এই দেখো আমরা যদি এখানে একটি বৃত্ত আবারও অঙ্কন করি,
হ্যাঁ আমরা জানি এইটা হচ্ছে কেন্দ্র। হ্যাঁ এই কেন্দ্র বরাবর যে জ্যাটি যায় সেটিকে কিন্তু বলা হয় ব্যাস, তাই না? এটিকে কিন্তু আমরা বলতে পারি ব্যাস। এবং এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে অংশটা অর্থাৎ পরিধি পর্যন্ত যে অংশটা, এই অংশকে কিন্তু বলা হয় হচ্ছে ব্যাসার্ধ, তাই না? অর্থাৎ এই ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। অর্থাৎ এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যদি আমরা পরিমাপ করি এতটুকু অংশকে কিন্তু বলা হয় ব্যাসার্ধ, তাই না? তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই অংশটি ব্যাসের হচ্ছে অর্ধেক, তাই না? অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ এই অংশটি ব্যাসের অর্ধেক। আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ, আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক, তাই না? আমরা লিখবো হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না? আমরা লিখলাম অর্ধেক। আচ্ছা তাহলে আমরা এই কথাটিকে কিভাবে করে লিখতে পারি? অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং ব্যাসার্ধ, আমরা লিখতে পারি সুতরাং ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ আমরা কিভাবে করে বের করতে পারি? উপরে হচ্ছে ব্যাস, তাই না? আমরা উপরে লিখবো হচ্ছে ব্যাস, এবং এই ব্যাসকে আমরা ভাগ করব কত দ্বারা? ব্যাসকে কিন্তু আমরা ভাগ করব 2 দ্বারা, তাই না? যেহেতু ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, যার কারণে আমরা ব্যাসকে কিন্তু ভাগ করব 2 দ্বারা, তার মানে 2 ভাগের 1 ভাগ হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবারে একই রকমভাবে আমরা কি লিখব? আমরা দেখো এই পাশে যদি লিখি, আমার যেহেতু এখানে জায়গা কম আমি পাশে লিখে দিচ্ছি। এই দেখো এই বৃত্তটাকে আমি এবার তোমাদের জন্য এইখানে অঙ্কন করে দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাসার্ধ, এটি হচ্ছে ব্যাস। এখন আমরা এই পাশে লিখব হচ্ছে আবার, আমরা লিখব হচ্ছে আবার বৃত্তের ব্যাস, এই যে বৃত্তের ব্যাস, হ্যাঁ এটি কিন্তু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ এই ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? অর্থাৎ এই ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এই ব্যাসটাকে পাবো। তাহলে আমরা লিখলাম হচ্ছে আবার বৃত্তের ব্যাসার্ধের কি দ্বিগুণ, তাই না? বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা আমরা এখানে লিখে দিলাম দ্বিগুণ। অর্থাৎ এই কথাটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং, এবার আমরা ব্যাস কিভাবে করে বের করতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ব্যাস সমান, আমরা কি করব? ব্যাসার্ধকে আমরা কিন্তু 2 দ্বারা গুণ করব, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে আমরা লিখবো হচ্ছে ব্যাসার্ধের সঙ্গে গুণ করব হচ্ছে আমরা 2, তাই না? তাহলেই কিন্তু আমরা ব্যাসটাকে পেয়ে যাব। আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।